This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে জানাবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং এখনো পর্যন্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার গ্রেফতারি সংক্রান্ত কি আপডেট রয়েছে এই মুহূর্তে, তার গ্রেফতারি নিয়ে বেশ কিছু বিষয় সামনে আসছে। আপনাদের বলি, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা। আরো একবার আপনাদের বলি, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা। অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ের জন্য সবাই একজোট হয়ে তহবিল গড়ার পরিকল্পনা করেছেন। জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থেকে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন বলে খবর সূত্রের। এ সংক্রান্ত তার পাশে দাঁড়ানোর আর কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আমি জানবো ইন ডিটেল। আমার সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সিজার, অভিজিৎ মণ্ডলের পাশে থাকার জন্য এখনো পর্যন্ত যা তোড়জোড় শোনা যাচ্ছে সূত্র মারফত, আমি এই বিষয়টা একটু ইন ডিটেল তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, গতকাল রাতে 1996 ব্যাচের আধিকারিক অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পরেই কলকাতা পুলিশের বিভিন্ন মহলে কিন্তু একটা তোলপাড় শুরু হয় এবং আজকে সকালে আমরা যেটা জানতে পারলাম, রবিবার দিন হওয়া সত্ত্বেও শীর্ষ পুলিশ কর্তাদের অনুরোধ করা হয় কলকাতা পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং এসি পদমর্যাদার আধিকারিকদের তরফ থেকে দেখা করবার জন্য, এবং দুজন প্রাক্তন পুলিশ কর্তা যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদায় যারা অবসর গ্রহণ করেছেন, সেরকম দুজন আধিকারিকের নেতৃত্বে একাধিক ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর তারা শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে দেখা করেন এবং কার্যত তাদের ক্ষোভ উগরে দেন। তারা বলেন আজকের যে পরিস্থিতি হয়েছে তাতে তারা চাকরি করতে পারছেন না, তাদের সামাজিক সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, এমনকি পরিবারের কাছেও তাদের সম্মান থাকছে না। তারা রাস্তায় ঘাটে রীতিমতো অপমানিত হচ্ছেন, মার খাচ্ছেন, সেটা নবান্ন অভিযান হোক বা অন্য কোথাও তারা রীতিমতো আক্রান্ত হচ্ছেন, আবার কোথাও কোনো ঘটনার জন্য শাস্তির মুখেও তারা পড়ছেন। অর্থাৎ সার্বিকভাবে তারা চক্রব্যূহে আটকে গেছেন এবং সেখান থেকেই উঠে আসে অভিজিৎ মণ্ডলের জন্য তারা কি করতে পারেন। এবং সেখানে শীর্ষ পুলিশ কর্তারা আজকেও দাবি করেছেন যে এই তদন্তে নাকি কোনো ধরনের গাফিলতি হয়নি এবং শীর্ষ পুলিশ কর্তারা আশ্বাস দেন লালবাজারের তরফ থেকে, অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে সার্বিক সহায়তা করা হবে। কিন্তু তার ওপর ভরসা না করে থেকে এই পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা, নিচুতলার পুলিশ কর্মীরা তারা একজোট হচ্ছেন। আজকেই পুলিশ ক্লাবে তাদের মিটিং রয়েছে এবং সেখানে তারা মূলত যে পরিকল্পনাগুলো করছেন সেটা হচ্ছে তহবিল তৈরি করা। সবথেকে বড় কথা হচ্ছে অভিজিৎ মণ্ডলের পরিবারকে সুরক্ষা দেওয়া, তিনি যাতে অভিজিৎ মণ্ডল নিজে যাতে কোনোভাবে একা না বোধ করেন সেই কারণে। বুঝতে পেরেছি, মানে অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ানো তাদের এক্ষেত্রে আইনি লড়াই, এক যদি ইন নাটশেল বলি আইনি লড়াই, এবং তার মনোবল যাতে কোনোভাবে আঘাত না পায়। যদি এই গোটা ঘটনায় তিনি যুক্ত থাকেন সেটা আইনি পথেই তার প্রমাণ মিলবে, কিন্তু এই আইনি লড়াইটাতে এই মুহূর্তে অভিজিৎ মণ্ডলের পাশে তারা রয়েছেন। অনেক ধন্যবাদ সিজার তোমায়। প্রাক্তন ওসির গ্রেফতারির পর তিলোত্তমা কাণ্ডে এবার কি তাহলে সিবিআই এর নজরে কলকাতার পুলিশ কমিশনার? এ প্রশ্ন তুলছি, তার কারণ সূত্রের খবর এবার নগরপাল বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। খুব ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি, তারপরেই তলবের সম্ভাবনা বিনীত গোয়েলকে। শীর্ষ পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই, খবর কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সূত্রে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার কল রেকর্ডে কি শেষ পর্যন্ত বিপদ আসলো? মানে ওই কল রেকর্ড দেখেই কি এই গোটা বিষয়টার ইঙ্গিত পেলেন তদন্তকারীরা? সূত্র মারফত আমরা জানতে পারছি যে 9 আগস্ট অভিজিতের ফোনের কল রেকর্ডের সঙ্গে তার বয়ান মিলছে না। আপনাদের আরও একবার বলি, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি তা হলো 9 আগস্ট অভিজিতের ফোনের যে কল রেকর্ড সেটার সঙ্গে তার বয়ান মিলছে না।
ওই দিন একাধিকবার খোদ পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার রেকর্ড রয়েছে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত। যদিও বয়ানে তিনি সেটা এড়িয়ে গিয়েছেন, ফলে এই যে এড়িয়ে যাচ্ছেন তিনি, সেক্ষেত্রেই সন্দেহ আরও দানা বাঁধছে। এফআইআর দেরিতে কেন করা হলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে পাওয়া যায়নি। সকাল থেকে ঘটনাক্রম জানানোর ক্ষেত্রেও অভিজিতের বয়ান এবং হাসপাতাল কর্মী এবং অন্য সাক্ষীদের বয়ানে অসঙ্গতি বা বলা ভালো পার্থক্য রয়েছে। সিবিআই এর দাবি ইচ্ছাকৃত কর্তব্যে গাফিলতি করা হয়েছে, পরোক্ষভাবে তদন্ত বিপথে চালিত করতেই সাহায্য করা হয়েছে। 9 এবং 10ই অগস্টের টালা থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে এজেন্সি। গোড়া থেকেই এই তদন্ত নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, বলা ভালো লিস্ট অফ কোয়েশ্চেন্স, অনেকগুলো প্রশ্ন। তিলোত্তমার ময়না তদন্তে কি পুলিশ তাড়াহুড়ো করেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা জানেন। নিয়ম না মেনেই তাড়াহুড়ো করেছিল কি টালা থানার পুলিশ? এটাও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত মঙ্গলবার এই প্রশ্ন তুলে দিয়েছে খোদ কলকাতা পুলিশেরই একটা চিঠি, আর তাতেই স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্যের অভিযোগ উঠছে। বলে গোটা বিষয়টা কতটা প্রাসঙ্গিক এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন। TV9 বাংলার একটা স্পেশাল রিপোর্ট সেই বিষয়টা আরো স্পষ্ট করে আপনাদের সামনে তুলে আনবে। একবার দেখুন সেই স্পেশাল রিপোর্ট। সোমবারই সুপ্রিম কোর্টে তিলোত্তমার ময়নাতদন্তে তাড়াহুড়োর অভিযোগ করেছিলেন আইনজীবী ফিরোজ এডুলজি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলে এডুলজি বলেন, উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। আইনজীবীর অভিযোগে কি মান্যতা দিয়ে দিল কলকাতা পুলিশের একটি চিঠি? মঙ্গলবার টালা থানা পুলিশের একটি চিঠি সামনে এসেছে। 4টের পর ময়নাতদন্ত করাতে চেয়ে আরজিকরের ফরেনসিক বিভাগকে চিঠি টালা থানার এক সাব ইন্সপেক্টরের। চিঠিতে বলা হয়েছে জরুরি বিষয়, স্পেশাল ইস্যু, কিন্তু স্পেশাল ইস্যুটা ঠিক কি তা স্পষ্টই করা হয়নি চিঠিতে। আইন বিশেষজ্ঞদের দাবি, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করেছে পুলিশ। নিয়ম অনুযায়ী বিকেল 4টের পর ময়নাতদন্ত করাতে হলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার পুলিশকে অনুরোধ করতে হবে। হাসপাতালের প্রিন্সিপাল বা সুপারকে সেই অনুরোধে সিলমোহর দিতে হবে। তিলোত্তমার ময়নাতদন্তের ক্ষেত্রে কি হয়েছে? চিঠি লিখেছেন নিচুতলার পুলিশ কর্মী, টালা থানার এক সাব ইন্সপেক্টর। চিঠি পাঠানো হয়েছে সরাসরি ফরেনসিক বিভাগে। 3টে প্রশ্ন উঠছে। 1, সাব ইন্সপেক্টর কেন চিঠি লিখলেন? 2, প্রিন্সিপাল বা সুপারকে এড়িয়ে কেন সরাসরি ফরেনসিক বিভাগে চিঠি? 3, সাব ইন্সপেক্টরের চিঠি পেয়েই কেন ময়নাতদন্তে রাজি হয়ে গেল ফরেনসিক বিভাগ? আরও আশ্চর্যের, ফরেনসিক বিভাগের প্রধানকে উদ্দেশ্য করে লেখা চিঠি, অথচ ঘটনার দিন প্রিন্সিপালের সঙ্গে প্রধানের কথাই হয়নি। তাহলে অনুমতি দিল কে? বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী কি বলেছিলেন শুনুন। পোস্টমর্টমে যাননি? না। বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না। কাদেরকে ডেকেছেন? না না না, বাইরের টিম গঠন করেছিল, ওটা কমিটি গঠন করে দিয়েছিল, তাদের দেখেছি। ময়নাতদন্তকারী টিমের এক সদস্যের টালা থানাকে দেওয়া একটি চিঠিও সামনে এসেছে। প্রসঙ্গত, ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে সিবিআই। ময়নাতদন্তকারী 3 চিকিৎসককে চিঠি ধরিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অত্যন্ত অসঙ্গতি প্রত্যেকটা পদক্ষেপে, মানে এই যে তদন্তের প্রত্যেকটা পদে অসংখ্য অসঙ্গতি আছে। পুরো যে ঘটনাটা হয়েছে রেপ অ্যান্ড মার্ডার, তাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই আপ্রাণ চেষ্টা করে চলেছে। পুরোটাই তো সিপির নির্দেশে হয়েছে। তাই জন্য আমরা আজকেও সিপির পদত্যাগের জন্য দাবি করছি, যাতে এই রাজ্য একটু পরিষ্কার হোক। আরজি করেই কেন করতে হলো? তড়িঘড়ি তখনই কেন করতে হলো? বডি কেন সেরাতেই পুড়িয়ে দিতে হলো? তার বাবা মাকে যেন শেষ বেলার মতো তাকে রাখা গেল না। এবং তার বাবা মার স্পষ্ট নির্দেশ ছিল, যেটা আমরা জানতে পারছি, যে বডিটা যাতে প্রিজার্ভ করা হয়। কেন গেলে না? এইসব সবকিছুই কিন্তু ফেক সিন্ডিকেটের সাথে জড়িত বলে আমরা মনে করছি। যা অভিযোগ উঠছে, সব প্রশ্নের জবাব দেওয়া কি আদৌ সহজ হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এদের দুজনের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। 17 সেপ্টেম্বর আবারও তাদের আদালতে পেশ করা হবে। অভিজিৎ, সন্দীপকে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই শিয়ালদা কোর্টে, এমনটাই এজেন্সির আর্জি। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে। সেখানেই সিবিআইয়ের আইনজীবীর প্রশ্ন, তিলোত্তমা ধর্ষণ খুনের দিন সকাল 10টায় খবর পেয়ে 11টায় ঘটনাস্থলে যান ওসি কেন? কল রেকর্ডে সন্দীপের সঙ্গে ওসির কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে। সন্দীপ অভিজিৎকে মুখোমুখি বসিয়ে তাই জেরা করার আবেদন সিবিআই এর।
আরজিকর হাসপাতালে এই যে সন্দীপ ঘোষ মানে প্রাক্তন অধ্যক্ষ, যাকে প্রথমে আরজিকর হাসপাতালে দুর্নীতি পরবর্তীকালে খুন ধর্ষণ কাণ্ডের যুক্ত থাকার কোনো না কোনো সন্দেহে গ্রেফতার করা হয়েছে, আপনারা জানেন। এই সন্দীপ ঘোষ আর তার দলবল কিভাবে সেখানে মৌরসি পাট্টা গেড়ে বসেছিল সেই খবর ইতিমধ্যেই কিন্তু সামনে চলে আসছে। আগে ইঙ্গিত ছিল, এখন সেই ইঙ্গিত আরো জোরালো হয়েছে, আপনারা জানেন। এই দুর্নীতির অভিযোগে আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছে, এবার ধর্ষণ এবং খুনের ঘটনাতে গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। ফলে তিলোত্তমার মৃত্যু রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টায় তার কি ভূমিকা ছিল? হ্যাঁ, এক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি তার কি ভূমিকা ছিল। একটু উল্টো করে বললে তার কি ভূমিকা ছিল সেইটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগ রয়েছে। যেমন ধরুন, তিলোত্তমার মৃত্যুর পরেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেমিনার হল লাগোয়া একটা ঘর। প্রশ্ন হচ্ছে, কে নির্দেশ দিয়েছিল জানেন? দেখুন। 9 আগস্ট আরজিকরে সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার মৃতদেহ। এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। 13 আগস্ট বেলা করাতেই আরজিকর চত্বরে আবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়ায় সেমিনার হলের ঠিক পাশের একটি ঘর ভেঙে ফেলা হচ্ছে। অভিযোগ ওঠে, তথ্য প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি ভাঙাভাঙি চলছে সেমিনার হল চত্বরে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেয়, ওই সেমিনার রুমের উল্টো দিকে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে, সেই জন্যই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। আন্দোলনকারীরা পাল্টা প্রশ্ন তোলেন, এখনই কেন বিশ্রাম কক্ষ তৈরি করার প্রয়োজন পড়ল? কার নির্দেশে ভাঙা হচ্ছিল সেমিনার রুম চত্বর? বারবার এই প্রশ্ন করেও কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের কাছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। খোঁজ করতে করতে আমরা পেয়েছি এক চাঞ্চল্যকর নথি। TV9-এর হাতে থাকা নথি বলছে, 10 আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভাঙাভাঙির লিখিত নির্দেশ দেন। পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন। চিকিৎসকদের অন ডিউটি রুম, শৌচাগার ভেঙে সংস্কারের নির্দেশ দেন। নির্দেশনামায় সই করেন সন্দীপ ঘোষ। নথির বয়ান অনুযায়ী আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে বোর্ডরুমে বৈঠক হয়। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। হাতে লেখা সংস্কারের অর্ডারের প্রতিলিপি TV9 বাংলার হাতে। চেস্ট মেডিসিন বিভাগ থেকে ঘুরে দেখে অর্ডার নেওয়া হয় কি কি সংস্কার করা হবে। অর্ডারে বিমল পালের নাম, নিচে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ভাঙাভাঙির সিদ্ধান্ত হলো, তাহলে কি একেবারে সর্বোচ্চ স্তর থেকে এই পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তা TV9-এর হাতে নথি তুলে দিয়ে জানিয়েছেন, সার্বিক সংস্কারের বিষয়টি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ডরুমে আলোচনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ চেস্ট মেডিসিন ভেঙে ফেলার তড়িঘড়ি খসড়া তৈরি করে ফেলেছিলেন এবং সেই খসড়ায় কোনো ছাপানো কোনো নির্দেশ নয়, একটা সাদা কাগজে হাতের লেখায় 1, 2, 3, 4 করে ক্রাইম সিনের কোন কোন অংশ ভেঙে ফেলতে হবে তার রূপরেখা তৈরি হয়েছিল। যে নির্দেশিকায় বিভাগীয় প্রধান, তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সিভিল পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের সই রয়েছে, সই রয়েছে পিজিটি ইন্টার্নদের। প্রশ্ন উঠছে, কেন সই করলেন তারা? কার নির্দেশে সই করলেন তারা? এইভাবে সেমিনার কক্ষ ভেঙে ফেলার বিষয়টি স্বাস্থ্য ভবনকে আড়াল করা হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা দাবি করছেন। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? আর এসব প্রশ্নের উত্তর পেতেই অরুণাভ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে অরুণাভ দত্ত চৌধুরী ফোন কেটে দেন। আরজিকরে ভাঙাভাঙির ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ফের সরব চিকিৎসক মহলের একাংশ। আমরা প্রথম থেকে দাবি করে এসেছিলাম যে এটা হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের যে কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ, তাদের যৌথ সিদ্ধান্ত এবং সরাসরি হচ্ছে যে তাদের নির্দেশেই এই যেটা কাজটা করা হয়েছে। এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আজকে নথি সামনে চলে এসছে। স্বাস্থ্য ভবন থেকে কিন্তু এইরকম পার্টিকুলার নির্দেশিকা কখনো আসে না যে এই জায়গাটা ভাঙো ওই জায়গাটা গড়ো। সুতরাং ওভারঅল একটা পারমিশনের জন্য আমরা চাওয়া হয়, সেখানে গো হেড বলা হয় স্বাস্থ্য ভবনে, কিন্তু কোন সেমিনার রুমটা আগে ভেঙে দেওয়া হবে অত তাড়াতাড়ি পরের দিনই, এই ধরনের নির্দেশ আমার মনে হয় প্রিন্সিপালই দিয়েছে।
প্রশ্ন উঠছে, স্বতঃপ্রণোদিত হয়েই কি স্বাস্থ্য সচিব ডিএমইর এই সিদ্ধান্ত, নাকি বাইরে থেকে আরো বড় প্রভাবশালীদের চাপ? ভাঙাভাঙির কারণে ধর্ষণ খুন মামলায় তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা কি থাকছে না? সুপ্রিম কোর্টে সিবিআই ইতিমধ্যেই অভিযোগ করেছে যে তারা তদন্তের ভার হাতে নেওয়ার আগেই অকুস্থলে পরিবর্তন ঘটানো হয়েছে। তার জেরে কি আড়ালেই থেকে যাবে তিলোত্তমা কাণ্ডের আসল অপরাধীরা? প্রশ্নটা থাকছেই। সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। আমাদের এই আন্দোলনের জোর আরো একবার প্রমাণিত হলো, আরো একবার আমরা সবাই মিলে দেখিয়ে দিলাম যে প্রত্যেকে এই ন্যায় বিচারের আওয়াজ যাতে একদম উঁচু তলা অব্দি পৌঁছে যায়, সেই আওয়াজ যেন সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায়, সেই আওয়াজ যেন সিবিআই অব্দি পৌঁছায়, সেই আওয়াজ যেন নবান্ন অব্দি পৌঁছায়, সেই আওয়াজ যেন কালীঘাট অব্দি পৌঁছায়। আজকে এই যে মিছিল হলো, একটাই কথা বলার, এত মানুষ আমাদের সাথে এলেন, আমাদের যে ভেতরে অবস্থান বিক্ষোভ চলছে, এই অবস্থান বিক্ষোভে এই যে 30,000-40,000 মানুষ আমাদের সাথে এসেছেন, প্রত্যেকটা মানুষ আমাদের সমর্থনে এসেছেন, লগ্ন বিজেডিএফ এর সমর্থনে এসেছেন, কিন্তু প্রত্যেকে ভেতর অব্দি গেলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমরা বলবো, আমাদের মিছিল এখানে একটা প্রাথমিক পাবলিক অ্যাড্রেসাল এখানে দেওয়া হচ্ছে। আপনারা তারপর আস্তে আস্তে আমাদের সাথে অবস্থান মঞ্চে আসুন, দেখা করুন, কিন্তু মিছিল এখান থেকে আর এগিয়ে বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। আমরা কথা বলেছি, পুলিশের সাথেও কথা বলেছি এখানে, যে একটা বিশৃঙ্খলা যাতে না। দেখুন, প্রথম দিন থেকে আমাদের ওপর কিন্তু এই দায় চাপানোর চেষ্টা হচ্ছে